রবিবারের গপ্প। এখানে পাবেন ভূত, গোয়েন্দা, হাসি, ঠাট্টা, রহস্য ও রোমাঞ্চ। আজকের গপ্প অজেয় রায়ের লেখা হাবুর বিপদ। অজেয় রায় 1937 জন্ম, 2008 মৃত্যু। শান্তিনিকেতনে বসবাস করতেন। সন্দেশ, কিশোর ভারতী, শুকতারা প্রভৃতি ছোটদের পত্রিকায় নিয়মিত লেখক ছিলেন। শিশু ও কিশোরদের জন্য বিজ্ঞানভিত্তিক ও দুঃসাহসিক অভিযানের গল্প লেখায় দক্ষ ছিলেন। বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে তার ছিল চাক্ষুষ পরিচয়। অভিনেতা হিসেবেও তার খ্যাতি ছিল। তার লেখা উল্লেখযোগ্য বইগুলি হল মঙ্গু, কেল্লা পাহাড়ের গুপ্তধন, আমাজনের গহনে ইত্যাদি। আজকের গল্পটি আমরা নিয়েছি ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বই থেকে। স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে হাবু ভাবল, থাক ফিরে যাই। গরমকাল, মর্নিং স্কুল হচ্ছে, আর কয়েক মিনিট পরে 7টা বাজবে, ঘণ্টা পড়বে স্কুল আরম্ভের। একতলা স্কুল বাড়িটার ঘরে ঘরে ছেলেদের কলরব। উঠানে কিছু ছেলে খেলছে। হাবুর মনে ভেসে ওঠে সুধীরবাবুর ভারিক্কি চেহারা, গম্ভীর মুখ, মোটা চশমার কাছের আড়ালে বড় বড় দুটি চোখে তীক্ষ্ণ চাহনি। হাবু জানে স্যার তাকে পছন্দ করেন, কিন্তু তা বলে ক্লাসের কাজে অবহেলা ক্ষমা করার লোক নন তিনি। যদি স্কুলে না যায়, সময় কাটাবার জায়গার অবশ্য অভাব নেই। দত্তদের আমবাগানে ঢুকলেই খাসা সময় কেটে যাবে, কিন্তু ক্লাস কামাই করলে কাল আবার বাবার কাছ থেকে চিঠি আনতে হবে অনুপস্থিত হওয়ার কারণ দর্শিয়ে। তখন বাবাকে কী কৈফিয়ত দেবে? বই হাতে স্কুলে বেরিয়ে গিয়েছিলে কোন চুলোয়? অতঃপর অবধারিত মারাত্মক পরিণতির কথা ভেবে হাবু শিউরে ওঠে। ভীষণ রাগ হতে থাকে ভজার ওপর। ওর পাল্লায় পড়েই এই গণ্ডগোল। হাবু তো প্রথমে রাজি হয়নি, ভজাটা কিছুতেই ছাড়ল না। এখন বাবা না সুধীরবাবু? না না, বাবা কিছুতেই নয়। যদি বরাতে দুর্ভোগ থাকে, স্যারের হাতেই হোক। হাবু স্কুলে ঢুকে পড়ে। আজ লাস্ট বেঞ্চ নয়, ওটার উপর স্যারেদের চিরকাল কড়া নজর। মাঝামাঝি বসা যাক। ভাগ্যে থাকলে 5 জনের ভিড়ে মিশে হয়তো এই যাত্রা পার হয়ে যেতে পারে। থার্ড বেঞ্চের এক কোণে 3 কড়ির পাশে হাবু বসে পড়ল। পরপর 3টে ক্লাস কেটে গেল। এবার আসবেন সুধীরবাবু, বাংলা রচনার ক্লাস, তারপর টিফিন হবে। হাবু বাইরে যতটা সম্ভব শান্ত থাকবার চেষ্টা করছে। সুধীরবাবু ধীর পদক্ষেপে ক্লাসে ঢুকলেন। দশাশই মানুষটির পরনে ধুতি পাঞ্জাবি, কাঁধে পাট করা সাদা চাদর। ছাত্ররা তাকে ভয় ভক্তি দুটোই করে। ছাত্রদের উন্নতির জন্য তিনি প্রচুর খাটেন, তবে বড্ড কড়া মাস্টার। চেয়ারে বসে সুধীরবাবু প্রশ্ন করলেন, কই হে, গতবারে কি রচনা লিখতে দিয়েছিলাম? বাংলাদেশের বর্ষাকাল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সবাই লিখে এনেছে? হ্যাঁ স্যার। ক্লাস শুদ্ধ ছেলের ঘাড় হেলে। বেশ, কয়েকটা শোনা যাক। ঠিক আছে, কয়েকজনকে তুলবো, বাকি সবাই চুপচাপ শুনবি। ছেলেরা যে যার রচনা খাতা বের করে ওপরে রাখে। এটাই সুধীরবাবুর মেথড। কয়েকজনকে বেছে বেছে পড়তে বলেন, অন্যদের বলেন মন দিয়ে শুনবে। অন্যদের লেখা শুনলে নিজের লেখার মান সম্বন্ধে একটা ধারণা হবে। দেখি তো, ওই কী নাম বেশ? হ্যাঁ, প্রফুল্ল পড়ো। সুধীরবাবু আদেশ দিলেন। প্রফুল্ল খাতা খুলে বাংলাদেশে বর্ষাকাল পড়তে আরম্ভ করে। পাতা 2 শোনার পর হঠাৎ সুধীরবাবু ধমকে ওঠেন। ও থাম 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 থাম, আমি রচনা লিখতে বলেছি, বই থেকে কপি করতে বলিনি। কেন স্যার? প্রফুল্ল আমতা আমতা করে। আবার কেন? হ্যাঁ, দেশ সরকারের রচনা বই থেকে হুবহু টুকে এনেছ, এ চলবে না। তুমি কি ভাবো তুমি বাদে আর কেউ বই পড়ে না? কাল নতুন করে লিখে এনে দেবে, আর কষ্ট করে পারলে 2-1খানা বইও উল্টিও। প্রত্যেকটা বই পড়ে তা থেকে ধারণা নিয়ে নিজে নিজে লিখবে, কপি করবে না। মনে থাকবে? নিতাই? এবার তার লক্ষ্য লাস্ট বেঞ্চ। নিতাই নাম করা ফাঁকিবাজ। প্রথমটা ভান করলো যেন শুনতেই পায়নি। নিতাই, কানে কালা? আমাকে বলছেন স্যার? হ্যাঁ, ক্লাসের কটা নিতাই আছে? পড়ো। নিতাই মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। কি হলো?
আগে লিখতে পারিনি। কেন? আগে সময় পাইনি, মায়ের অসুখ। ও, তোমায় বুঝি মায়ের সেবা করতে হয়েছে? দুই দিদি কি করছিল? আগে বারবার ডাক্তার ডাকা, মায়ের ওষুধ আনা করতে হয়েছে কিনা। বাবার মোটে সময় নেই তাই। কি হয়েছে তোমার মায়ের? জ্বর, সর্দি, কাশি। ও আচ্ছা, এখন কেমন আছেন? জ্বর ছেড়েছে, আজকে ভাত খেয়েছেন। মিথ্যাবাদী কথাকার। সুধীরবাবুর গর্জনে সারা ক্লাস কেঁপে উঠল। গতকাল তোমার মাকে দেখেছি গোসাই বাড়িতে কীর্তন শুনতে। দাঁড়িয়ে থাক ওই কোণে, টিফিনেও বেরোবে না, দাঁড়িয়ে থাকবে। কালকেই তোমার রচনা চাই। এই নিয়ে পরপর দুদিন হলো। ফের যদি রচনা আনতে ভুল হয় তাহলে তোমার কপালে দুঃখ আছে। মনে থাকবে? মনে থাকবে? সুধীরবাবুর একটি মুদ্রা দোষ। মনে থাকুক না থাকুক তিনি সবাইকে বলে যান, মনে থাকবে। প্রশান্ত, উঠে দাঁড়াও। ফার্স্ট বয় প্রশান্ত খাতা বাগিয়ে বুক ফুলিয়ে উঠে দাঁড়ায়। বেশ দীর্ঘ রচনা, সুন্দর গুছিয়ে লেখা। বর্ষার বর্ণনায় কয়েকটা তালমাফিক কবিতার উদ্ধৃতিও হয়েছে। সুধীরবাবু মন দিয়ে শোনেন। তবে ছেলেরা লক্ষ্য করে স্যারের কপালের মাঝখানে একটি ভাঁজ, অর্থাৎ তিনি বিশেষ সন্তুষ্ট নন। ওই ভাঁজটার চিহ্ন। প্রশান্তের পাঠ শেষ হলে সুধীরবাবু বললেন, ভালোই হয়েছে, তবে আরেকটু মৌলিক হওয়া উচিত ছিল। শুধু রচনার বইগুলোর ওপর নির্ভর করবে কেন? চাই নিজস্ব ভাব, ভাষা, নিজের অভিজ্ঞতার বর্ণনা। তবেই রচনার প্রকৃত সাহিত্যিক মূল্য আসবে। মনে থাকবে? প্রশান্ত একটু ক্ষুণ্ণ মনে বসে পড়ে। সুধীরবাবুর সন্ধানী দৃষ্টি ঘুরছে। লাস্ট বেঞ্চ নয়, ও ফার্স্ট বেঞ্চ তো হলো, মিডিল থেকেই তোলা যাক। ওই ছেলেটার নাম কি বেশ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাবুল চন্দ্র। হাবু নিজের কানকে যেন বিশ্বাস করতে পারে না। হাবুল চন্দ্র, হাবুল। হাবু এবার উঠে দাঁড়ায়। উহ, কি ভাগ্য তার। পড়ো, পড়ো তো দেখি বাবা জীবন, তোমার রচনা পড়ো। হাবু একটু ইতস্তত করে কয়েকবার ঢোক গেলে। দেরি করছো কেন? হাবু হাই বেঞ্চে রাখা বই খাতাগুলোর ওপর থেকে একটা খাতা তুলে নিল। খাতা খুলে নাকের সামনে মেলে ধরে একটুক্ষণ তাকিয়ে রইল। কই, আরম্ভ করো, বড্ড সময় নিচ্ছ। সুধীরবাবু তাড়া দেন। হ্যাঁ স্যার। হাবু পড়তে শুরু করে। আষাঢ় ও শ্রাবণ এই দুই মাসকে বাংলাদেশে বর্ষাকাল বলে। এই দুই মাসে প্রচুর বৃষ্টি পড়ে, তাই এই ঋতুর নাম বর্ষা। বর্ষার আগে গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম পড়ে তখন। মাঠঘাট শুকিয়ে খটখটে হয়ে যায়, ডোবা পুকুর জল থায়ে মরে। সূর্যের তাপে মানুষজন, পশু পাখি, গাছপালা সবে হাঁসফাঁস করতে থাকে। মাঝে মাঝে ঝড় বৃষ্টি হয় বটে, তবে বৃষ্টির দু এক পশলা, ঝড়ের দাপটটাই হয় বেশি। জ্যৈষ্ঠের শেষাশেষি আকাশে কালো কালো মেঘ জমতে শুরু করে। আষাঢ় মাসে নামে অঝোর বৃষ্টি ধারা। বর্ষা এসে এসব কিছু ভিজিয়ে দেয়, প্রকৃতি স্নিগ্ধ হয়ে ওঠে। হাবু প্রথম দিকটাই ঠেকে ঠেকে আস্তে আস্তে পড়ছিল। ক্রমে তার পড়ার গতি বাড়ে, বেশ ঝরঝর করে বলে চলে। বর্ষা নামে বাংলাদেশের সব জায়গায়, শহরে, গ্রামে, জঙ্গলে, পাহাড়ে। শহরে বর্ষা কোনো দিন দেখিনি, তবে গ্রামে থাকি কি না, তাই প্রতি বছরই বর্ষাকালে গ্রামের অবস্থা কেমন হয় বেশ জানি। দেখতে দেখতে মজে যাওয়ার পুকুর, ডোবা, খাল, বিল জলে ভরে ওঠে। রাস্তাঘাট হয় কাদা প্যাচ প্যাচে। চলতে ফিরতে তখন ভারী অসুবিধে। কাগজে পড়েছি শহরের রাস্তা টাস্তা ভালো, কাদা হয় না, কিন্তু সেখানেও রাস্তায় জল জমে। কাগজে ছবি দেখেছি কলকাতার কোথাও কোথাও এক কোমর জল দাঁড়িয়েছে, লোকে নৌকা চালাচ্ছে। তিন করি, মুখ নামাও। সুধীরবাবু ধমকে ওঠেন। তিনকড়ি হাঁ করে হাবুর খাতার পানে চেয়েছিল, তৎক্ষণাৎ ঘাড় নামায়। হাবু চমকে পড়া বন্ধ করে। তারপর? সুধীরবাবু চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসেন। হাবু আরম্ভ করতে একটু দেরি করে খাতার ওপর চোখ রেখে দাঁড়িয়ে থাকে। কি হলো? নিশ্চয়ই নিজের হাতের লেখা নিজেই পড়তে পারছো না? হ্যাঁ, না, বকে বকেও হাতের লেখার উন্নতি করা গেল না ছেলেটার।
সুধীরবাবু ভাবেন। হাবু আবার পড়া শুরু করে। তবে বর্ষাকালে চাষিদের ভারী ফুর্তি। বৃষ্টি ভালো হলে চাষ ভালো হবে, অনেক ফসল উঠবে করে। যে বছরে বৃষ্টি কম হয় সেবার তাদের মাথায় হাত। বাগদিপাড়ার রামু অনাবৃষ্টির বছরে আমাদের গোলা থেকে ধান নিয়ে যায়, নইলে যে তার ছেলে বউ না খেতে পেয়ে মরবে। বেশি বৃষ্টির আবার বিপদ আছে, নদীতে বন্যা হয়। আগের বছর আমাদের গায়ের পাশে খরস্রোতা নদীতে বান ডাকলো, দুপাশের মাঠ ভেসে গেল, কত শস্য ক্ষেত ডুবে নষ্ট হলো। গায়ের মধ্যেও জল ঢুকে এসেছিল, ছোট ছোট অনেক মাটির ঘর পড়ে গেল। মাঝরাত্রিরে বান এসেছিল, ভাগ্যিস তুলে মাঝি হাঁক দিয়ে ডেকে সবাইকে সাবধান করে দিল, নইলে অনেকেই ভেসে যেত। আমাদের বাড়িতে অনেক পরিবার এসে আশ্রয় নিয়েছিল সে রাতে। সুধীরবাবু মন দিয়ে শোনেন। খাসা লিখেছে, বইটো এর ধার ধারেনি, সব নিজের অভিজ্ঞতা। ভাষ্যটিও সুন্দর। ছেলেটি চর্চা রাখলে বড় হয়ে নির্ঘাত সাহিত্যিক হবে। ফার্স্ট বয় প্রশান্তর পাশের ছেলেকে কুনুই দিয়ে কিন্তু খোঁচা মারে। শুনছিস সেপ আবল তাবল, পয়েন্ট কই? 3 করে। 3 কড়ি আবার বিস্ফারিত নয়নে হাবুর মুখের দিকে চেয়েছিল। স্যারের ধমক শুনে মাথা নামায়। হাবু পড়ে যায়। হাবু পড়া শুরু করে। বর্ষাকালে তার গ্রামের জীবনের নানা বিচিত্র কাহিনী। বর্ষায় নাকি অসুখ বিসুখ খুব বাড়ে, বিশেষত পেটের অসুখ আর সর্দি জ্বর। তার ডাক্তার বাবা নাকি নাওয়া খাওয়া সময় পান না তখন। গাছে গাছে নতুন সবুজ পাতা বের হয়। কখনো কখনো সারা রাত টিপ টিপ করে বৃষ্টি হয়, আর ব্যাঙগুলো পাল্লা দিয়ে হেঁড়ে গলায় গান জোরে। হাবু শুয়ে কান পেতে শোনে, ভারী মজা লাগে। জলে গর্ত বুজে যাওয়ায় মাঝে মাঝে ঘরের দাওয়ায় সাপ উঠে আসে। প্রত্যেক বছরই গ্রামের 2-1জনকে সাপে কামড়ায়। ভোরবেলা চাষিরা লাঙল কাঁধে হেট হেট করে গরু তাড়িয়ে খেতে যায়। দুপুরেও মাঠে থাকে। ঘরের লোক ভাত নিয়ে যায় দুপুরে খাবার জন্য। আরও অনেক কিছু লিখেছে সে, মাঝে মাঝে পাতা উল্টিয়ে বলে চলে। বর্ষাকালে গ্রামে তাদের কী সব পালা পার্বণ ব্রত হয়। ওই সময় স্কুলে নাকি ছাত্র কম আসে, তাদের খেতে কাজ করতে হয়, তাই ছুটি নেয়। হাবুর কাজ করার দরকার নেই, তাই রোজ স্কুলে আসতে বাধ্য হয়। এমনই কত কী। হাবুর রচনা শেষ হলো। সুধীরবাবু স্মিত মুখে বললেন, বাহ 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 বাহ, বেশ হয়েছে। নিজের দেখা জিনিস নিজে লিখেছে। খুব ভালো হাবুল। তবে কি বুঝলে, আর একটু গুছিয়ে লিখতে পারলে তাহলেই হবে। আর একটু গুছিয়ে লেখা দরকার। তিনি ঘড়ি দেখলেন। 15 মিনিট বাকি। আচ্ছা। এবার সামনের সপ্তাহের রচনার বিষয়টা দিয়ে দেবেন, আর এই সপ্তাহের খাতাগুলো নিয়ে নেবেন সংশোধনের জন্য। হরিপদ, খাতা নাও। মনিটর হরিপদ প্রত্যেকের কাছে গিয়ে রচনা খাতা সংগ্রহ করতে লেগে যায়। সুধীরবাবু ভাবেন, আসছে বারে কী রচনা দেওয়া যায়। ঠিক আছে, দুর্গাপূজা। দুর্গাপূজার পৌরাণিক আখ্যানটা বলে দেবেন ক্লাসে। স্যার হাবু খাতা দিচ্ছে না। হরিপদ ডাকে। সুধীরবাবু অবাক হন। কেন? তা জানি না, বলছে কালকে দেব। হাবুল, হাবু উঠে দাঁড়ায়। খাতা দিচ্ছ না কেন? হাবুর মুখে কথা নেই। কি উত্তর দাও। আগে কাল ভালো করে লিখে গুছিয়ে টুছিয়ে। দেখি খাতাটা। সুধীরবাবু রহস্য উদ্ধারের চেষ্টা করেন। হরিপদ হাবুর রচনা খাতার উদ্দেশ্যে হাত বাড়াতেই 3 কড়ি টপ করে উপরের খাতাখানা তার হাতে তুলে দেয়। হরিপদ সেখানা স্যারের হাতে সমর্পণ করে। খাতার মোড়াটে চোখ বুলিয়েই তার কাছে রহস্য পরিষ্কার হয়। গোটা গোটা করে লেখা বীজগণিত খাতা। ও, এই জন্যেই এত ধানাই পানাই। কাল ভালো করে লিখে এনে দেবে। না, ছেলেটা অতি অগোছালো। তিনি পই পই করে সবাইকে বলে দিয়েছেন একটা আলাদা রচনা খাতা করবে, যা তা খাতায় লিখবে না। 2 সপ্তাহে একটা বাংলা রচনার ক্লাস। তিনি সমস্ত খাতা বাড়ি নিয়ে যান। ভালো করে সংশোধন করে
3-4 দিন পরে খাতা ফেরত দেন। এবার অবশ্য ফেরত দিতে আরও 3 দিন বেশি দেরি হয়েছিল। শ্রীমান ইতিমধ্যে হোম টাস্ক লিখে বসে আছে। তাড়াতাড়ি লিখেছে, খুব ভালো কথা, কিন্তু তা বলে অঙ্ক খাতায় লিখবে? কোনো আলগা কাগজে বা রাফ খাতায় লিখতে পারতো। তারপর আসল খাতা ফেরত পেলে তাতে টুকে নিত। আর হতে পারে হাবুল ওর রচনা খাতাটি হারিয়ে বসে আছে, ফলে হাতের কাছে যা পেয়েছে তাতেই লিখেছে। ছি 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 ছি, এ কি নোংরামি! আসেনি আচ্ছা করে ধুচুনি দেবেন হাবুলকে। ছেলে খেলা পেয়েছে। সুধীরবাবু খাতার পাতাগুলো উল্টাতে উল্টাতে হাবুকে বকুনি দেওয়ার জন্য মনে মনে করা বাক্য ভাঙতে থাকেন। হ্যাঁ, এ কি? খাতা শেষ, কিন্তু রচনা কই? ও হরিপদ, তুমি ভুল খাতা দিয়েছো, এতে রচনা নেই। এই ঠিক খাতাতে যেটাই লিখেছিস। হরিপদ হাবুকে তাড়া লাগায়। 3 কড়ি তাড়াতাড়ি বলে ওঠে, না স্যার, ওই খাতা থেকেই ও পড়েছে, আমি দেখেছি নিজের চোখে। হ্যাঁ তাই তো, নীল মলাটে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ছাপা। তিনি পড়বার সময় লক্ষ্য করেছিলেন। সুধীরবাবু আর একবার পাতাগুলো সব উল্টে দেখেন, নেই। ব্যাপার কি, ম্যাজিক নাকি? তিনি কীরকম ঘাবড়ে যান। তিনি শুনলেন ক্লাসের ছেলেরা শুনলো অত বড় লেখাটা পড়লো। হাবু, তুমি এই খাতা দেখেই পড়েছো? তবে কি সম্ভাবনাটা বিদ্যুতের মতো তার মস্তিষ্কে উদয় হয়। কিন্তু এ যে অবিশ্বাস্য। তবে মানে তুমি কি লেখোনি, বানিয়ে বানিয়ে বললে? হ্যাঁ স্যার। ক্ষীণ কণ্ঠে হাবুর উত্তর আসে। সুধীরবাবু হতভম্ব। তার 20 বছরের মাস্টারি জীবনে এ সমস্যা একেবারেই অভিনব, আর কখনো শোনেননি। প্রথমেই তার কান গরম হয়ে উঠল রাগে। কি আস্পর্ধা! বেমালুম ঠকালো আমাকে, বেয়াদব! কিন্তু সঙ্গে সঙ্গে দ্বিতীয় চিন্তাটা মাথায় আসে। চশমার পুরু কাচের ভিতর থেকে সুধীরবাবু বড় বড় চোখ দুটোর স্থির দৃষ্টি হাবুর ওপরে নিবদ্ধ। শুধু হাবু নয়, গোটা ক্লাস কাঠ হয়ে আছে ভয়ে। হাবুর ভবিষ্যৎ ভেবে সবাই আতঙ্কিত। হাবু মনে মনে জপছে, হে ভগবান, যা হয় স্কুলে বাবার কানে যেন কিছু না যায়, হে ভগবান দয়া করো। তখন সুধীরবাবুর মাথায় ঘুরছে অদ্ভুত কাণ্ড। অতখানি রচনা সে বানিয়ে বানিয়ে বলে গেল, আর অমন সুন্দর করে আশ্চর্য! সত্যি বলতে কি তার ইচ্ছে করছে নেমে গিয়ে ছেলেটার পিঠ চাপড়ে বলেন, সাবাস সাবাস। না, অতটা বাড়াবাড়ি করা ঠিক হবে না। তাহলে ক্লাসে ডিসিপ্লিন রাখা শক্ত হয়ে পড়বে। হয়তো এরপর থেকে প্রত্যেক ছেলে না লিখিয়ে বানিয়ে বানিয়ে বলার চেষ্টা করবে হাবুর দেখা দেখি। অবশ্য আর কারোর ক্ষমতা নেই অমন বানায়, এমনকি ফার্স্ট বয় প্রশান্তরও সাধ্য নেই। থমথমে মুখে গুরুগম্ভীর স্বরে সুধীরবাবু বললেন, কে লেখনি কেন? 2 সপ্তাহের মধ্যে লেখার সময় হলো না? আগে ভেবেছিলাম কাল সন্ধেবেলা লিখে ফেলবো, কিন্তু গোপালপুরে মেলায় গিয়েছিলাম বিকালে, ফিরতে রাত হয়ে গেল, এসে দেখি খেতে দিচ্ছে, আবার খেয়ে উঠে পড়া বাবার বারণ, তাই। তা সোজাসুজি স্বীকার করলেই তো পারতে। ভেবেছিলাম করব। ও, তারপর বুঝি বুদ্ধি রাখলো? না 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 স্যার, হঠাৎ কেমন গুলিয়ে গেল, আর কখনো হবে না স্যার। হাবুর কণ্ঠে কান্নার আভাস। বেশ, মনে থাকে যেন। আর কাল আমার রচনা চাই। ঠিক যা যা বললে সব পরিষ্কার করে গুছিয়ে লিখে আনবে, মনে থাকবে? খাসা বলেছে ছেলেটা, ধন্য। শুনলেন হাবুর বিপদ। গল্প পাঠক আমি অর্ণব, হাবু পবন, সুধীরবাবু পবন, নিতাই সুদীপ্ত, প্রফুল্ল সৌনক, হরিপদ পবন, প্রশান্ত পবন। এডিটিং অ্যান্ড সাউন্ড এফেক্ট আমি অর্ণব।